গতকাল বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এত আনন্দ ছিল, মনে হয় যে প্রত্যেকটা মানুষের বাড়িতে ঈদ ছিল। কারণটা কি? বাংলাদেশের বিজেপি বর্ডার গার্ডের পা ধরে ক্ষমা চাচ্ছে বাংলাদেশের ভারতের বিএসএফ। কারণ ভারতের বিএসএফ একটা স্টুপিড এটা একটা দল, মানে বাহিনী একটা। কারণ এদের কাজই হচ্ছে সবসময় বাংলাদেশে ঢুকে অনুপ্রবেশ করে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে আমাদের দেশের মানে গরিব নাগরিকদের উপর গুলি চালানো, তাদের জমিন হস্তক্ষেপ করা, বাংলাদেশের ভিতরে ঢুকে যেন আশেপাশে যেন মসজিদ তৈরি করতে না পারতে, রাস্তা তৈরি করতে না করতে পারে, বিভিন্ন কিছু বাধা সম্মুখীন সবসময় এই বিএসএফ করেই ফেলত। তো গতকালকে যখন বাংলাদেশের সীমানা ঢুকে কৃষককে ধরে নিয়ে যেতে চাইছিল, তাৎক্ষণিক আমাদের আমাদের বিজেপির সদস্যদেরকে খবর দিলে সাথে সাথে তারা অ্যাকশন নেয়। কারণ ভারত মনে করেছিল এখন মনে শেখ হাসিনার ক্ষমতা আছে, আমরা তো বাংলাদেশের ভিতরে গেলে যা খুশি তাই প্রভাব করতে পারবো, মানে হ্যাডম খাড়ায় কাজ করতে পারবো। কারণ শেখ হাসিনা তো আমাদের ভারতের নাগরিক, তারা আমাদের ভারতের প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশে যা খুশি তা করবো, বাংলাদেশের গুলি করবো, মারবো, বাংলাদেশের গরিব রাষ্ট্র মেরে ফেলি, কোনো সমস্যা নাই। কারণ তারা এটা মনে করে আসছিল। কিন্তু দুইজন বিএসএফ কে এমন ধুলাই দিছে, ধুলাই দেওয়ার পর লাস্টে তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেফতার করে অস্ত্রসহ সিস্টেম মোতাবেক তাদেরকে আবার রিটার্ন পাঠাইছে। এটা বাংলাদেশে একটা ভদ্রতা, মানবিক কাজ করেছে। অন্য দেশ হলে তাদেরকে ঠিকই হত্যা করতো, আর ভারতে ক্ষমা চাইতে কোনো দ্বিধা করে না। তারা সুযোগ পেলে মানুষকে হত্যা করে, আর যখন বিপদে পড়ে যায় তারা ক্ষমা প্রার্থী হয়ে যায়। এটাই হতো ভারতের চরিত্র। কিছুদিন আগেও আপনারা দেখেছেন, ওই যে মনে আছে অনেকের, নেপালে একটা ব্যক্তিকে তারা গুলি করে মেরেছিল, পুরা নেপাল রাষ্ট্রের কাছে তারা ক্ষমা চেয়েছে। আর এই শেখ হাসিনা ক্ষমতা থাকার পর 2019 সালে প্রায় 149 জন, 2020 সালে প্রায় 150 জনের উপরে, এই 2টা বছর 19 এবং 20-এ প্রায় 300 জন আমাদের দেশের গরিব নাগরিকদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করেছিল এই ভারতীয় বিএসএফ। বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আমাদের র্যাবের কিছু সদস্যকে কুমিল্লা 14 গ্রাম দিয়ে তুলে নিয়ে গেছিল, গণপিটুনি দিয়ে ভারত থেকে আবার বাংলাদেশের প্রশাসনকে তুলে নিয়ে যায়, বাংলাদেশের বিজেপিকে তুলে নিয়ে যায় ভারতের লোকেরা। কত বড় সাহস দিয়েছে! তারপর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবৈধ মন্ত্রী, কোনো কিছু প্রতিবাদ করতো না। তারা ভারতের উপর দিয়ে কথা বলে না। কারণ কি? ভারত হচ্ছে শেখ হাসিনার একটা আত্মার জায়গা, বাংলাদেশের চাইতো মহব্বতের জায়গা হচ্ছে ভারতে। আপনারা জানেন বাংলাদেশের বিজেপি বিডিআর বলেন, তারা একটা বীরের জাতি। 2001 সালে আপনার রৌমারী উপজেলা, কুড়িগ্রামে আপনারা জানেন, 2001 সালে রৌমারী বড়াইবাড়ি এলাকায় যে যুদ্ধ হয়েছিল, বিএসএফ বাংলাদেশের বর্ডার বাংলাদেশের বিডিআর ক্যাম্প দখল করতে আসছিল। মাত্র হাতে গোনা 11-12 জন বিডিআর প্রায় 300 জন বিএসএফ এর সাথে যুদ্ধ করে প্রায় 178-এর উপরে, প্রায় 200-র কাছাকাছি বিএসএফ কে গুলি করে হত্যা করা হয়েছিল। এবং তৎকালীন বিজেপি বিডিআর এর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল ফজলুর রহমান। এবং ভারতে এবং বাকি বিএসএফরা পালিয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে, বাকি সবাই মারা গিয়েছে বাংলাদেশের ক্যাম্প দখল করে আসার পরে। তারপরে ওই মেজর জেনারেল ফজলুর রহমান এবং খুব তিক্ততার সাথে, সাহসের সাথে ভারতকে হুঙ্কার দিছে দ্রুত বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার জন্য। অনুপ্রবেশ করে বাংলাদেশের বিনা অনুমতিক্রমে বাংলাদেশে অস্ত্র সহ কেন বাংলাদেশে প্রবেশ করলো, তার জন্য ভারত ক্ষমা চাইতে হবে। তখন কিন্তু তৎকালীন 2001 সালে ক্ষমতা ছিল যে বর্তমান এই ফেরাউন ফেসিস্ট শেখ হাসিনা। তখন শেখ হাসিনা কি করছে? ওই মেজর জেনারেলের কথাকে ওভারটেক করে ভারতের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক আদালতে মামলা হয়ে যেত। ওই মুহূর্তে কি করলো শেখ হাসিনা? ওই ভারত তৎকালীন প্রেসিডেন্ট অটল বিহারী বাজপেয়ীর কাছে এটা সমবেদনা জানাইছে যে আমরা দুঃখিত, এটা বিডিআর এর ভুল হয়েছে, বিডিআর এর মারাটা ঠিক হয় নাই। অথচ আমাদের দেশে প্রবেশ করে আমাদের বিডিআর কে মারতে আসছে শেখ হাসিনা, ওদের কাছে ক্ষমা চায়, আমাদের বিডিআর কে দোষারোপ করে। তৎকালীন মেজর জেনারেল মহাপরিচালক ফজলুর রহমানকে ডিমোশন করে দেয়, চাকরিচ্যুত করে দেয়। কত বড় অমানুষের বাচ্চা ছিল এই শেখ হাসিনা! আমাদের বাংলাদেশকে একটা সে নিজে গোলামি করতো, আর আমাদের বাংলাদেশিকে সে গোলাম বানিয়ে রাখতো ভারতের ইশারায়। এখন কিন্তু শেখ হাসিনা নাই। এই দুইজন বীর বিএসএফ বিজেপি দেখিয়ে দিয়েছে বিএসএফ কে কিভাবে প্রতিহত করতে হয়। আসলে সত্যিকার অর্থে ভারতের প্রশাসন, ভারতের ডিফেন্স একটা কাপুরুষ। কারণ কি জানেন? আমি আপনাকে একটু কথা বলি। বাংলাদেশের সোলজাররা সৎভাবে টিউবওয়েলের পানি খায়, মায়ের দুধ খায়, আর ভারতের হেরাকা গোমূত্র, মুদ খায়, ছাগলের গরুর মুদ খায় এবং মদ খায়, ওই যে ড্রিঙ্ক করে, এগুলা খায়। তারা প্রশিক্ষণ প্রাপ্ত, তারা একটু হলে ঘুমিয়ে যায়। তাদের এত সাহস নেই বাঙালির মতো। কারণ কি কথাটা কেন বললাম? কারণ ভারত যতবার যুদ্ধে লিপ্ত হয়েছে, 1962 সালে চায়নার সাথে যুদ্ধ হয়েছে, বিপুল ভাবে, খুব অপমান ভাবে চায়নার সাথে পরাজিত হয়েছিল 1962 সালে। পাকিস্তানের সাথে কয়েকবার যুদ্ধ হয়েছিল। শেষের যে যুদ্ধটা হয়েছিল 1965 সালে, আপনার ভারতের প্রধানমন্ত্রী লাল বিহারী শাস্ত্রী বলেছিলেন যে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ জিন্নাকে যে আমরা পাকিস্তানের করাচিতে এসে চা খাবো। তখন ওই যুদ্ধ শুরু হয় শিয়ালকোট, আপনার ওই যে শিয়ালকোট বর্ডারের দিকে।
তখন মোটামুটি ভারতের অবস্থান খুবই ভালো ছিল, পাকিস্তানের বা বিভিন্ন কোম্পানিগুলো একটু ডাউনের দিকে ছিল যুদ্ধের সময়। তখন কিন্তু দেখেন ওই তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমান একটা কোম্পানির কমান্ডারের দায়িত্বে ছিলেন পাকিস্তানের। তখন ওনার ওই ক্যাপ্টেন জিয়াউর রহমানের নেতৃত্বে, ওই কোম্পানির নেতৃত্বে ভারতের 104টা ট্যাঙ্ক ধ্বংস করে ভারতকে পরাজিত করেছিল। তখন কিন্তু ভারত পাকিস্তানের সাথে পরাজিত করে এই মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে। আর এই মেজর জিয়াউর রহমানকে টার্গেট করে যখন পাকিস্তানের সাথে আমরা বিজয়ী হই, তখন তৎকালীন প্রেসিডেন্ট হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন হন বীর উত্তম, তখন তাকেও টার্গেট করেছিল ভারত। শেখ হাসিনাকে যখন শেখ মুজিবুর হত্যার পর যখন ভারতে পালিয়ে যায়, যখন বাংলাদেশে শেখ হাসিনা আসে, তখনই কিন্তু জিয়াউর রহমানকে হত্যা করা হয় শেখ হাসিনা আসার পরে। এটাও কিন্তু একটা ভারতেরই চক্রান্ত। তো আমরা মনে করি ভারত কখনোই একটা ভালো একটা রাষ্ট্র না। তারা সবসময় একটা প্রতিহিংসা করে, তাদের মনের ভিতরে, মুখের মধ্যে হাসি থাকলেও মনের মধ্যে একটা কুৎসিত একটা চিন্তা ভাবনা থাকে অন্য দেশকে কিভাবে তারা ক্ষতিগ্রস্ত করতে পারবে। কারণ তাদের ভিতরে ইমান আমল কোনো কিছু নাই, তারা সবসময় নিজেদের স্বার্থ দেখে। এই দেখেন ভারত কতটুকু একটা নিকৃষ্ট একটা দেশ, এই হিন্দুত্ববাদী দেশগুলো। আমি সবাইকে বলি না, এই নরেন্দ্র মোদী আসার পর ভারত বাংলাদেশের যে একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সিস্টেম করছে, যে মুসলিম হিন্দু এগুলো নিয়ে। অথচ দেখেন কিছুদিন আগেও যে 19, 20, 21 সালে যে করোনা মহামারী গিয়েছে, ভারতের কত মানুষ মারা গিয়েছিল। মানুষে হসপিটালে জায়গা দিতে পারে না, করোনা রোগীদের জায়গা দিতে পারে না। আমাদের মুসলমানদের মসজিদ খুলে দেওয়া হয়েছিল এই হিন্দুদের জন্য, থাকার জায়গা করার জন্য। আর সেই হিন্দুরা ভারতের মসজিদগুলো ভাঙে, হিন্দু মুসলিমদেরকে হত্যা করে। কত বড় অমানুষ, কত বড় মুনাফেক। চিন্তা করে দেখেছেন তারা হিন্দুরা কত বড় খারাপ হতে পারে। এক কথাই শেষ, আমরা ভারত বাংলাদেশের বিজয়ী, আমাদের সাহসী দেশ, ছোট্ট দেশ হলো আমাদের বাঙালিরা খুব সাহসী। এখন দাদারা ভারতের যতই হস্তক্ষেপ করো, বাংলাদেশের একটা চুল পরিমাণ ক্ষতি করা তোমাদের সাহস নাই। কারণ এখন আমরা বাংলাদেশ আস্তে আস্তে অনেক শক্তিশালী হব। আমরা এতদিন ভেবেছিলাম ভারত বাংলাদেশের অত্যন্ত কাছের একটা বন্ধু, ভারত আমাদের বিপদ আপদে পাশে থাকবে। কিন্তু ভারত শেখ হাসিনার এই অধপতনের পর ভারতের রূপগুলো আমরা জানতে পারলাম, তাদের চেহারাগুলো আমরা বুঝতে পারলাম, তাদের মনের ভিতরে কি ছিল। এখন থেকে আমাদের সামরিক শক্তি, প্রশাসন, ডিফেন্স এবং এয়ার ডিফেন্স সমস্ত কিছু আমাদের ইমপ্রুভ করতে হবে, শক্তিশালী করতে হবে, যেন ভারত যে কোনো মুহূর্তে আক্রমণ করলে যেন তার প্রতিহত করে তার উল্টা আক্রমণ যেন আমরা ভারতের মধ্যে যেন ভূখণ্ডে যেন আমরা আঘাত আনতে পারি, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ আগের চাইতে শতগুণ শক্তিশালী করার প্রচেষ্টার দিকে এগিয়ে যাচ্ছে। এইটার চিন্তা ভাবনা আমাদের ছিল না। শুধু ভারতের এই চিহ্নগুলো আমাদেরকে মনে করিয়ে দিয়েছে যে ভারত ভবিষ্যতে আমাদের জন্য কি চিন্তা ভাবনা করে রেখেছিল। তো ধন্যবাদ জানাই বাংলাদেশের বিজেপিকে। আপনারা শেখ হাসিনার আমলে আপনাদের হাতে অস্ত্র কেড়ে নিয়ে লাঠি ধরিয়ে দিয়েছিল, এখন আপনারা আবার অস্ত্র ফিরে পেয়েছেন। এই সাহসিকতা ধরে রাখবেন, বাংলার জনগণ আপনাদের পাশে আছে। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না। ভারত কখনোই একটি সাহসী দল, সাহসী সামরিক বাহিনী না। আমাদের বাংলাদেশের সব বাহিনী সাহসী, সেটা আমরা প্রমাণ করে দিই, সেটা আমরা আবারও প্রমাণ করছি। রৌমারি থেকে শুরু করে গতকালকে পর্যন্ত দেখিয়ে দিয়েছে যে আমরা কি পারি আর না পারি। শেখ হাসিনা যতদিন ছিল ভারতের বিএসএফ নির্বিচারে মানুষকে হত্যা করতে